তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ২৯-এর প্রথমাংশ। দেখতে দেখতে ১২টি দিন পেরিয়ে গেছে। সময় যেন ঘুড়ির মতো উড়ে গেছে চোখের পলকে। এক একটা দিন যেন বাতাসে মিশে যাওয়া কুয়াশার মতো হঠাৎ করেই হারিয়ে গেছে স্মৃতির পাতায়। কেউ টেরও পায়নি এতগুলো সকাল, এতগুলো সন্ধ্যা কখন কেটে গেল এক সময়। তানিয়া বেগম ও তহিদ খানের বিয়ের দিন আছে আর বেশি দিন নয়। সেটা এখন এসে ঠেকেছে মাত্র ৮ দিনে। খানবাড়িতে আনন্দের উল্লাস বয়ে চলছে। ৫ দিন আগে বিয়ের কার্ড ছাপিয়ে দেওয়া হয়েছে প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের কাছে। কেউ অবাক তো কেউ কেউ খুশি হয়েছে তহিদ খানের বিয়ে নিয়ে। বলতে গেলে খান পরিবার বেশ ব্যস্ত সময় পার করছে এখন। তানিয়া বেগমদের সদস্য মাত্র ৩ জন হয়। সব কিছু হবে এই তারাকুঞ্জেই, যেটা স্বয়ং নির্দেশ দিয়েছেন শাহেদ খান। তবে তিনি এখন এসে পৌঁছায়নি তারাকুঞ্জে, তবে আসবে খুব তাড়াতাড়ি। এবার শুধু অপেক্ষা তহিদ খান ও তানিয়া বেগমের বিয়ের। দুপুর ১২টা, তারাকুঞ্জের ড্রয়িং রুমে সকলে বসে আড্ডা দিচ্ছে। বেশ গমগম একটা পরিবেশ। এখন বড়রা নেই, তারা আছে নিজেদের অফিসে আর বাকিরা সকলে বাসায় আছে। তবে তুর্যতাজ নেই তাদের মাঝে। বলতে গেলে তারাকুঞ্জে বেশ সিরিয়াস এক কাজ নিয়ে মিটিংয়ে বসা হয়েছে। তবে মিটিং করছে কম, চেল্লাচ্ছে বেশি এরা। আর এর সমস্ত চিল্লানির মূল কারণ একমাত্র তহিদ খান ও তানিয়া বেগমের বিয়ের কেনাকাটা নিয়ে, প্রোগ্রামে কে কী পড়বে সেটা নিয়ে। তারা আর তিথি তো এক প্রকার গলা ছেড়ে ঝগড়া করছে আকাশের সাথে। তার কারণ তাদের কথায় আকাশ তাল মেলাচ্ছে না বলে এক প্রকার কথা কাটাকাটি হচ্ছে তাদের সকলকে। তা দেখে মজা নিচ্ছে। রান্নাঘর থেকে এদের কাহিনী দেখে পিয়ন্তি বেগম বিরক্ত হয়ে যায়। এই হয়েছে তার একটা মেয়ে, সারাদিন শুধু আছে রেডিও সেন্টারের মতো বাজতে থাকে, যেন এটাই তার প্রধান কাজ। আর এর জন্য তাকে মাসে নিয়ম করে কোটি টাকা বেতন দেওয়া হয়। তিনি মাঝে মাঝে বিরক্ত হয় তার মেয়ের ওপর। তিনি ভেবে পায় না তার মতো একজন এত শান্তশিষ্ট মেয়ে হওয়া সত্ত্বেও তার মেয়ে এত বাচাল কী করে হয়, ভেবে পায় না সে। মাঝে মাঝে তো মনে হয় এই মেয়েকে নির্ঘাত নার্স ভুল করে তাকে অন্য বাচ্চা দিয়েছিল ডেলিভারির সময়। এসব ভাবতে ভাবতেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে পিয়ন্তি বেগম। পাশ থেকে এবার শারমিন বেগম আর না থাকতে পেরে তিনি সেদিক পানি এগিয়ে গিয়ে এক ধমক দিয়ে তিনটেকে বলে ওঠে, তোরা চুপ থাকবি, মাথা পাগল করে দিয়েছিস একেবারে। শারমিন বেগমের কথায় তিথি আকাশ সঙ্গে সঙ্গে থেমে যায়। কিন্তু বাচাল তারা সে থামবার নয়, জোরে জোরে চিল্লিয়ে শারমিন বেগমকে আকাশকে দেখিয়ে নালিশ কণ্ঠে বলে ওঠে, বম্মা এই শয়তান ছেলে আর বলতে পারে না তারা। তার আগেই শারমিন বেগম আরও এক ধমক দিয়ে চোখ রাঙিয়ে বলে ওঠে, আর একটা কথাও নয়, চুপচাপ একদম। একটা আওয়াজ বের হবে তো দুটোকে আজ বাড়ি থেকে বের করে দিব। শারমিন বেগমের কথা শুনে তারা মুখ ভোঁতা করে ফেলে। আকাশের পানে তাকাতেই সে আকাশকে মুখ ভেঙচি কেটে অন্য পাশে তাকায়। এদের কাণ্ডে শারমিন বেগম হতাশার নিঃশ্বাস ফেলে। তিনি আর কথা না বলে শান্ত কণ্ঠে তারার পানে তাকিয়ে বলে ওঠে, ফারদিনরা কখন আসবে? শারমিন বেগমের কথায় তারা দুপাশে মাথা দোলায়, যার অর্থ জানে না সে। আজকে তাদের আসার কথা বলতে গেলে তারা আজ একেবারে চলে আসবে, একেবারে যাবে, ততদিন এখানেই থাকবে তারা। শারমিন বেগম তারার কথা শুনে তিথিকে জিজ্ঞেস করে, তুই জানিস? শারমিন বেগমের কথায় তিথি উপর নিচ মাথা দুলিয়ে বলে ওঠে, হ্যাঁ, আসতে আসতে নাকি 4টা বাজবে তাদের, একেবারে নাকি কলেজ শেষ করে তারপর আসবে। তিথির কথায় শারমিন বেগম কিছু চুপ করে থেকে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, কি রান্না করা যায় বলতো, আমার ছেলে মেয়েগুলোর জন্য এতদিন পর আসতে ভেবে পাচ্ছি না। কিরে দেখ। শারমিন বেগমের কথায় তিথি কিছু সময় চুপ থেকে পর মুহূর্তে উৎফুল্ল হয়ে বলে ওঠে, সহজ উপায়ে এক আইটেম করে ফেলো, এত কিছু ঝামেলা না করে মাটন বিরিয়ানি কিংবা চিকেন বিরিয়ানি করে ফেলো। তিথির কথায় পাশ থেকে নেহা তাকায় তাদের দিকে। শারমিন বেগম কিছু সময় চুপ থেকে দাঁড়িয়ে বলে ওঠে, হ্যাঁ সেটাই করি বরং, গিয়ে ভালো আইডিয়া দিয়েছিস তুই। শারমিন বেগমের কথায় তিথি মৃদু হাসে। শারমিন বেগম চলে যেতে নিলে নেহা বসা থেকে তড়িঘড়ি করে উঠে আটকে বলে ওঠে, আন্টি আপনি কিছু মনে না করলে বিরিয়ানিটা না হয় আমি রান্না করি। নেহার কথা শারমিন বেগম তড়িঘড়ি করে তাকে বাধা দিয়ে বলে ওঠে, এমা সিসি, তুমি কেন রান্না করতে যাবে? তুমি হলে আমার তুর্যের বন্ধু, আমার মেয়ে বলতে গেলে। আর মা থাকতে মেয়েকে দিয়ে কেন রান্না করাতে যাব? শারমিন বেগমের কথায় মন ভরে ওঠে নেহার। এ বাড়ির মানুষদের যত দেখে তত সে অবাক হয়। কি সুন্দর ব্যবহার তাদের। নেহা মৃদু হেসে বলে ওঠে, মেয়ে বলে যখন মানেন তখন নিজের বাড়িতে রান্না করে খাওয়াতে সমস্যা কি? নেহার কথায় কথা খুঁজে পায় না শারমিন বেগম। পাশ থেকে তারা এসব দেখে মুখ ভেঙচি কেটে মনে মনে বলে ওঠে, যত সব ঢং, এখন আমার বম্মাকে হাত করা হচ্ছে এসব বলে বলে।
আমি মনে হয় বুঝি না এসব। বলেই রাগে অন্য পাশে তাকায় সে। শারমিন বেগম চাইছেন না ছেলের ফ্রেন্ডদেরকে দিয়ে রান্না করতে, আর যাই হোক সেটা মানায় না তার কাছে। কিন্তু নেহাও ছাড়বার পাত্রী নয়। শারমিন বেগম এবার বলে ওঠে, তুমি পারবে এতগুলো মানুষের জন্য বিরিয়ানি রান্না করতে? সমস্যা হবে না তো? শারমিন বেগমের কথা শুনে নেহা কিছু বলার আগেই সোফায় বসে থাকা আহিল হেসে উৎফুল্ল হয়ে উত্তর দেয়। সে আবার বলতে, নেহা খুব সুন্দর রান্না করতে পারে আন্টি, ওর ওপর ছেড়ে দিন, ও সবটা একাই ম্যানেজ করে নিতে পারবে। ওর হাতের রান্না মাশাল্লাহ। আহিলের প্রশংসা শুনে খুশি হয় নেহা। শারমিন বেগম তা শুনে আর বাধা প্রকাশ না করে হালকা হেসে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আজ না হয় তুমি সকলের জন্য রান্নাটা করো, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, তুমি এসো আমার সাথে। খুশিতে গদগদ হয়ে যায় নেহা। শারমিন বেগম তা দেখে মৃদু হেসে পা বাড়ায় রান্নাঘরের দিকে। পেছন পেছন নেহাও যেতে শুরু করে। আর তারাই একবার পেছন ফিরে নেহার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে ফের। এসব আদি খেতে তার মোটেও ভালো লাগে না। দিন দিন এই বিদেশি ডাইনির উৎপাত বেড়েই চলছে। তারা এসব বাদ দিয়ে মন দেয় তিথির দিকে। তিথির সাথে এটা ওটা নিয়ে কথা বলতে থাকে। মেহেদি থেকে শুরু করে কখন কোন ড্রেস পরবে বা কি কিনবে সেটা নিয়ে কথা বলতে শুরু করে। বাকিরাও মন দেয় বিয়ের বিষয় নিয়ে। রাত 10টা। সকলে ইতিমধ্যে বাসায় এসে গেছে অনেকক্ষণ হলো, তবে তুর্য শুধু কিছু সময় আগে এসেছে। সে চলে গেছে তার রুমে ফ্রেশ হতে। শারমিন বেগম, পিয়ন্তি বেগম, আজমিরা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। একটু পরে সকলে খেতে চলে আসবে। নেহা তাদেরকে রান্নায় যথেষ্ট হেল্প করেছে। এখন সে গেছে নিজে একটু ফ্রেশ হতে। তবে আজ ড্রয়িং রুমে বলতে গেলে কেউ নেই, সকলেই যে যার ঘরে। তার কারণ ফারদিনদের আগে আসার কথা থাকলেও তারা এসেছে কিছু সময় আগে। তাই সকলে ফ্রেশ হয়ে একেবারে নামে। তিথি রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে যাচ্ছিল, তখনই সামনে থেকে আহিল হাতে গরম কফি নিয়ে এদিক পানেই আসছিল, ফোন স্কল করতে করতে। আর তিথি একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিল। হুট করে কেউ কাউকে খেয়াল না করায় দুজনে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা দুজনেই বেশ জোরে ধাক্কা খায়। তিথি পড়ে যায় নিচে, তবে আহিল পড়ে না। তবে সে দুকদম পিছিয়ে যায়। আহিলের হাতের পুরো কফি সিটে গিয়ে পড়ে তিথির ঘাড়ে। কফিটা গরম থাকায় মৃদু আওয়াজ করে ওঠে তিথি। সঙ্গে সঙ্গে আহিল নিজেকে সামলে নিয়ে কি হয়েছে বুঝতে পেরে এক প্রকার তড়িঘড়ি করে তিথির কাছে গিয়ে বসে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, সরি সরি বোন, আমি দেখতে পাইনি, সরি। ইস, পুরো কফিটা তোমার ঘাড়ে পড়েছে। কফিটা তো গরম ছিল, জ্বলছে নিশ্চয়ই। তিথির ঘাড় জ্বলার কারণে চোখ খিচে বন্ধ করে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, সমস্যা নেই আহিল ভাইয়া, আপনি খেয়াল করেননি আর আমিও। তিথির কথা শুনে আহিল বলে ওঠে, সে যাই হোক, ব্যথা তুমি আমার জন্য পেয়েছো। তোমার ঘাড় দেখেছো সঙ্গে সঙ্গে কেমন লাল হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট। বলে আহিল পকেট থেকে রুমাল বের করে তার ঘাড়ের সামনে এগিয়ে নিয়ে যায়। সেই সময় পাশের ঘর থেকে তাজ বের হয়। মূলত আওয়াজ পেয়ে সে বের হয়। বের হতেই তিথি আহিলকে দেখে থমকে যায়। আহিলকে তিথির কাছে দেখে মেজাজ বিগড়ে যায় তার। চোয়াল শক্ত হয়ে আসে, কপালে দুপাশের রগ তার ফুলে ওঠে। চোখ দিয়ে যেন আগুনের লাভা বের হচ্ছে তার। দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে, কি হচ্ছে এখানে? তাজের কথায় দুজনেই চমকে তাকায় তার দিকে। তাজকে দেখে আহিল তিথির হাতে রুমালটা দিয়ে বলে ওঠে, এটা ঘাড়ে চেপে ধরো। বলে সে তিথির হাতে সেটা দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তাজ চোখ ফিরে তিথির দিকে তাকায়। মেয়েটার চোখে পানি চিকচিক করছে, কিন্তু কেন ভেবে পায় না তাজ। আহিলের পানে সে ভ্রু কুঁচকে তাকায়। আহিল অপরাধী কণ্ঠে বলে ওঠে, আসলে তাজ কি হয়েছে বলো তো? আমি গরম কফি নিয়ে আসছিলাম আর তিথিও সামনে থেকে আসছিল। দুজন দুজনকে খেয়াল না করায় ধাক্কা লেগে আর পুরো কফি গরমটা তার ঘাড়ে পড়ে। বলেই থামে আহিল। তাজ তড়িৎ গতিতে তাকায় তিথির পানে। সে এগিয়ে যেতে নিলে আহিল তিথির কাছে ফের বসে বলে ওঠে, তিথি এখানে বসে থেকো না, চলো, তোমার মেডিসিন নেওয়া লাগবে, না হলে এতে ফসকে পড়ে যাবে। আহিলের কথায় তাজ রাগে ফুঁসতে থাকে। কেন রাগ হচ্ছে সে নিজেও জানে না। সে রাগে দাঁতে দাঁত চেপে কিরবির করছে। আহিল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয় তিথির দিকে। তিথি এক পলক আহিলের পানে তাকায়। আহিলকে সে বড় ভাই হিসেবেই মানে। তাই তিথি আর না ভেবে ধীরে ধীরে হাত এগিয়ে দিতে শুরু করে আহিলের দিকে। তা দেখে তাজ একবার চিলের নাই আহিল তো তিথির দিকে তাকায়। এখন আর সহ্য হচ্ছে না তার। তড়িৎ গতিতে ঝড়ের বেগে ছুটে এসে আহিলের হাত সরিয়ে দিয়ে তার হাত বাড়িয়ে দেয়। তিথি আহিল দুজনেই থতমত খেয়ে যায়। তিথি তো হাঁ করে তাকিয়ে আছে, সাথে আহিলও। তাজ ফাঁস ফিরে তাকাতে আহিলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে 32 পাটি দাঁত বের করে জোরপূর্বক হাসে। আহিল কি বুঝলো কি জানে, সেও না বুঝে দাঁত বের করে হাসে। তার দাঁত বের করে হেসে হেসে বলে ওঠে, আহিল ভাই, আমি দেখছি, আপনি যান, ওকে মেডিসিন আমি লাগিয়ে দিচ্ছি। তাজের কথায় তিথি তো হাঁ হয়ে আছে তো আছেই, মুখ বন্ধ করার নাম নেই। বলতে গেলে বেশ অবাক হচ্ছে সে। অন্যদিকে আহিল তাজের কথা শুনে সিরিয়াসভাবে বলে ওঠে, তুমি পারবে তো? আহিলের কথায় তাজ মনে মনে বিরক্ত হলেও প্রকাশ করে না। আগের ন্যায় হেসেই বলে ওঠে,
হ্যাঁ পারবো, আপনি যান। আর তিথিকে তো আমি অনেক দিন ধরে চিনি, ওকে ছোট থেকে দেখে আসছি। ও আমার কাছে যতটা ফ্রি হবে হয়তো আপনার কাছে হবে না, তাই না? তাই আমি বিষয়টা দেখছি। তাজের কথায় আহিল বুঝতে পারে বিষয়টা আসলেই সত্যি তার কাছে, মেয়েটা হয়তো আনইজি ফিল করবে। আহিল কথাটা মনে মনে ভেবে হালকা হেসে বলে ওঠে, তুমি ঠিকই বলেছো, আমার কথাটা মাথাতেই ছিল না। আচ্ছা তাহলে তুমি মেডিসিন লাগিয়ে দাও তাড়াতাড়ি করে, না হলে ফোসকা পড়ে যাবে। কফিটা সত্যি বেশ গরম ছিল। আহিলের কথায় শুধু তাজ হালকা হাসে। আহিলও আর কথা বাড়ায় না, সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মনে মনে বেশ অনুশোচনা হচ্ছে তার। তিথিকে সে বোনের মতোই দেখে, সেই হিসেবে কিছুটা খারাপ লাগছে তার। তিথি দর্শকের মতো বসে বসে এদের সিনেমা দেখছিল এতক্ষণ। আহিল যেতেই তার চোখ মুখ শক্ত করে তিথির দিকে তাকায়। তিথি ভয়ে চোখ নামিয়ে নেয়। তাজ হাত বাড়িয়ে দেয় তিথির পানে, কর্কশ কণ্ঠে বলে ওঠে, উঠে এসো। তিথি কাঁপা কাঁপা চোখে তাকায় তার পানে। তাজের এই রাগের কারণ সে বুঝে উঠতে পারে না। সে একবার হাতের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে। তাজ তিথিকে উঠাতে না দেখে রাগে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, কানে যায় না? ভয়ে তড়িঘড়ি করে হাত রাখে তাজের হাতে। তাজ তা দেখে হাতটা শক্ত করে ধরে। তিথি তাকায় সেদিক পানে। তিথি অবিশ্বাস্য চোখে তাকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তবে তিথি দাঁড়ানোর পরও তাজ তার হাত ছাড়ে না। কোনো কিছু না বলেই তার হাত ধরে টেনে এক প্রকার নিয়ে যায় তার ঘরে। রুমে ঢুকেই ধরাম করে দরজাটা লাগিয়ে দেয়। কেঁপে ওঠে তিথি মৃদু। কি হয়েছে হুট করে, সে কিছুই বুঝে উঠতে পারছে না। হুট করে তাজ ভাইয়ের রাগের কারণটা কি সেটা ভাবতে থাকে সে। তাজ তিথির দিকে ফিরে অগ্নি চোখে তা দেখে সঙ্গে সঙ্গে ভয়ে চোখ সরিয়ে নেয় তিথি। তাজ ফের তার হাত ধরে টেনে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে বসায়। তিথি সেই আগের ন্যায় চেয়ে আসে। তিথিকে বিছানায় বসিয়ে দিয়ে থমথমে মেজাজে হেঁটে যায় ড্রেসিং টেবিলের কাছে। ড্রয়ার খুলে তার থেকে ফার্স্ট এইড বক্স বের করে ড্রয়ারটা ধপ করে লাগিয়ে দেয়। কেঁপে ওঠে তিথি, ভেবে পায় না তাজের এই রাগের কারণ সে। তার চোখ মুখ কালো করে এসে এসে বসে তিথির পানে। বক্স খুলে মলম বের করে সে। তা হাতে একটু নিয়ে তিথির দিকে তাকিয়ে ঘাড়ের পানে তাকায়। খোলা ঘাড় থেকে গলার সাইডটাও লাল হয়েছে। ফর্সা শরীরে যেন এই লাল রংটা ফুটে উঠেছে, দূর থেকেও যেন বোঝা যাবে এটা। তাজ রাগে ফুঁসতে ফুঁসতে তিথির গলায় মলম একটু জোরে লাগাতে নিলেই ব্যথায় কুকিয়ে ওঠে তিথি। তা দেখে থেমে যায় তাজ। ধ্যান ভাঙে তার, সে এবার শান্ত হয়। শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, লাগছে খুব? তিথি কিছু বলে না, শুধু উপর মাথা দোলায়। তা দেখে তাজ একটু শান্ত হয়। খারাপ লাগে তার তিথিকে দেখে। মেয়েটা কিছুদিন আগে অসুস্থ সেরে উঠলো, এর মধ্যে আবার এইসব। তাজ এবার মায়া চোখে তিথির গলার দিকটায় তাকায়। কিছু সময় চুপ থেকে মুখটা এগিয়ে নিয়ে যায়। তিথি বুঝতে পারে না বিষয়টা, কিন্তু যখন তাজ তার গলার সামনে গিয়ে গলা ঘাড়ে পোড়া জায়গায় ঠোঁট গোল করে ফু দিতে থাকে, মুহূর্তেই আবেশে চোখ বন্ধ করে নেয় তিথি। পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে যায় তার। তাজ হালকা করে হাত ছোঁয়ায় তাতে, সঙ্গে সঙ্গে তিথির শরীরে যেন বিদ্যুৎ বয়ে আনে। তাজ পরম যত্নে ফু দিয়ে দিয়ে মলম দিয়ে দিচ্ছে। তিথির দুচোখ বন্ধ হয়ে আসে, যেন পুরো জগৎটা থেমে গেছে তাজের স্পর্শে। তার নিঃশ্বাসে গলায় এসে লাগে সেই নরম ফুঁয়ে। তিথির বুকের গভীর থেকে এক অজানা কাঁপুনি উঠে আসে। তার নিঃশ্বাস ভারী হয়ে এসে এক চিলতে শীতলতা ছুঁয়ে যায় তার গলা থেকে ঘাড় অবধি, যেন কেউ মেঘে ভেজা হাত বুলিয়ে দিচ্ছে তার গায়ে। তাজ মলম দেওয়া শেষ করলে তিথির পানে তাকায়। তিথি চোখ বন্ধ করে আছে। তাজের স্পর্শ থেমে যেতেই তিথি ধীরে ধীরে চোখ খুলে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তাজ এবার কিছুটা রাগ দেখিয়ে বলে ওঠে, চোখ কোথায় নিয়ে ঘুরে বেড়াও শুনি? যে সামনে থাকা মানুষকে দেখতে পাও না, নাকি দেখেও না দেখার ভান করো? আহিল ভাইয়া যখন তোমায় শুতে যাচ্ছিল তখন তাকে বাধা না দিয়ে বসে কেন ছিলি তুই? অন্য পুরুষের ছোঁয়া পেতে তোর খুব ভালো লাগে তাই না? থমকে যায় তিথি, কি বলছে এসব তাজ ভাইয়া? তার উপর যে মানুষটা তাকে আজ অবধি তুই বলে ডাকিনি সে তাকে আজ তুই বলে ডাকছে। ভাবতেই তার কেমন লাগছে। এটা কি সে স্বপ্ন দেখছে নাকি বাস্তব ভেবে পাচ্ছে না? তিথিকে চুপ থাকতে দেখে এবার তাজ রেগে বলে ওঠে, কি হলো, কথা বলছিস না কেন? তোর গায়ে অন্য পুরুষ কেন স্পর্শ করতে যাবে শুনি? তোর ঘাড় যখন পুড়ে গেছে বাড়িতে কি আর কোনো লোক ছিল না? তাদের কাছে কেন যাসনি? বসে কেন ছিলি? আমার রুম তো পাশেই ছিল। তাহলে আমায় কেন বলিসনি তুই? আমি ছাড়া তোকে কেন অন্য পুরুষ ছুতে যাবে? উত্তর দে আমায়। তিথি তাজের চোখের পানে অবাক হয়ে তাকিয়ে আছে। এ তার কোন তাজ ভাইয়া? এই তাজ ভাইয়ার সাথে যে সে পরিচিত নয়, তার ওপর আজ এভাবে অধিকার ফলাচ্ছে যেন সে তার বউ হয়। তিথির খারাপ লাগে না, বরং ভালো লাগে। তার বলতে ইচ্ছে করলো, আমায় কেউ স্পর্শ করলে তাতে আপনার কি? আপনি তো ভালোবাসেন না আমায়, তাহলে কেন আপনার এত রাগ হচ্ছে? তিথি কৌতূহল না দমিয়ে রাখতে পেরে বলেই ফেলে, আমায় কেউ স্পর্শ করলে তাতে কি তাজ ভাইয়া? আপনার কি? আপনি তো ভালোবাসেন না আমায়, তাহলে কেন আপনার এত রাগ হচ্ছে? এতে যেন রেগে যায় তাজ আরও। সহ্য হয় না তার এই কথা। নিজের রাগকে দমিয়ে না রাখতে পেরে তিথির গাল চেপে ধরে। তিথি একটু আওয়াজ করে না, বরং নতুন তাজ ভাইকে সে দেখতে ব্যস্ত। তাজ রাগে কটমট করতে করতে বলে ওঠে,
তোকে আমি ভালোবাসি বা না বাসি, তোকে আমি ছাড়া কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না মানে পারবে না, এটাই আমার লাস্ট কথা, মাথায় রাখিস। বলেই তিথিকে এক প্রকার ছুঁড়ে ফেলার মতো করে ধাক্কা মারে। উঠে ধূপধাপ পা ফেলে রুমের দরজা খুলে বেরিয়ে পড়ে। তিথি সোজা হয়ে বসে তাজের যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসে। আজ তার খারাপ লাগছে না, বা তার উপর তাজের রাগের ফলানোটা বিরক্ত কিংবা রাগের কারণ হচ্ছে না, বরং মনে মনে সে খুশি হয়। তিথি তার গালে হাত রাখে, যেখানে তাজের স্পর্শ ছিল সেখানে হাত রেখে তিথি বাঁকা হেসে বলে ওঠে, তার মানে আমায় কেউ স্পর্শ করলে আমার বেটা জেলাস ফিল করে। বাহ, দারুণ তো। আমি তো আমার পথ খুঁজে পেয়ে গেছি জনাব। আপনি নিজেই আপনার দুর্বলতা আমার কাছে তুলে ধরেছেন। এবার দেখুন এই তিথি চৌধুরী কি করে। এতদিন আমি আপনার পেছন পেছন ভালোবাসি ভালোবাসি বলে বলে ঘুরতাম, এবার হবে উল্টোটা। এবার আর আমি নই, আপনি আমার পেছন পেছন ভালোবাসি ভালোবাসি বলে ঘুরবেন। এটা তিথি চৌধুরীর প্রমিস। বলেই তিথি বাঁকা হাসে। ডাইনিং টেবিলে সকলে উপস্থিত। এখানে সকলে ডাইনিং টেবিলে প্লেট সমানে নিয়ে বসে এটা ওটা কথা বলছে। বাড়ির তিন কর্তী সকলের পাতে খাবার বেড়ে দিচ্ছে। সকলকে আজ বিরিয়ানিটাই আগে দিচ্ছে। তিথি একবার তাজের পানে তাকায়, আর চোখে তাজ তুর্যের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছে। তিথির পাশে তারা বসে আছে। সে ঘুম থেকে কেবলই উঠে এসেছে, তাই সে ঝিম মেরে অলস ভঙ্গিতে পা তুলে বসে তিথির কাঁধে মাথা হেলিয়ে রেখে চোখ বন্ধ করে আছে। আর বাকিরা এটা ওটা বলে বলে কথা বলছে। সকলের পাতে খাবার বেড়ে দেওয়া শেষ হলে সকলে যে যার মতো করে খেতে শুরু করে। আজমিরা বেগম সব কাজ ফেলে আসে তারার কাছে, তাকে খাইয়ে দিতে শুরু করে। তারাও চুপচাপ খেতে শুরু করে। নেহার বানানো বিরিয়ানিটাই সে খাচ্ছে। যাই হোক, বিরিয়ানিটা বেশ মজা হয়েছে। তারা তো মনে মনে নেহাকে প্রশংসায় ভরিয়ে তোলে। তুর্য সকালের পর খেতে শুরু করে। প্রথম লোকমাটা মুখে তুলে দিতেই টেস্ট দেখেই বুঝে ফেলেছে এ কার রান্না। তুর্য খেতে খেতে বলে ওঠে, রান্না নিশ্চয়ই তুই করেছিস নেহা, তাই না? সূর্যের কথায় তারা তড়িৎ গতিতে তাকায় তার পানে। নেহা হালকা হেসে উত্তর দেয়, এবারও বুঝতে পেরে গেছিস? নেহার কথা শুনে সূর্য হালকা হেসে বলে, না চেনার তো কিছুই নেই, তুই ভালো করেই জানিস তোর হাতের বিরিয়ানি আমার কত পছন্দের। সূর্যের কথায় নেহা হালকা হাসে। পাশ থেকে তাহসান বলে ওঠে, শুধু তোর নয় আমাদেরও, জানেন আন্টি? কানাডায় থাকতে নেহা সপ্তাহে 2 দিন আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াতো। আমরা তো কখনো বাহির থেকে বিরিয়ানি কিনেই খাইনি। নেহাকে বললে সেই রেঁধে খাওয়াতো আমাদের। তবে আমাদের থেকে বেশি পছন্দ তুর্যের। বেগমকে ইশারা করে কথাগুলো বলে তাহসান। নেহা এত প্রশংসা পেয়ে হালকা হাসে। একে একে সকলে তার রান্নার প্রশংসা করতে শুরু করে। তারা মুখে খাবার নিয়ে বসে আছে। এখন আর তার নেহা রাতের বিরিয়ানি মোটেও খেতে ইচ্ছা করছে না। আর আগে তার কান্না পাচ্ছে। তুর্য খেতেই বুঝে গেছে এটা কার রান্না। তার উপর নেহাকে নিয়ে এত প্রশংসা, আবার নেহা নাকি তাকে রান্না করেও খাওয়াতো। ভাবতেই তার রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগে চোখে একবার নেহা পানে তাকায়। সে ইচ্ছে করছে এই মেয়েটাকে মেরে ফেলতে, আর সহ্য হচ্ছে না তাকে। রাগে তার শরীর হাত পা রীতিমতো কাঁপছে। আজমিরা বেগম তারার মুখের খাবার শেষ না করতে দেখে বলে ওঠে, কিরে মুখের খাবারটা শেষ কর, কখন থেকে ওঠানে বসে আছিস? আজমিরা বেগমের কথায় তারা থমথমে মেজাজে বলে ওঠে, আমি বিরিয়ানি খাবো না, আমায় ভাত খাইয়ে দাও। তারার কথায় সকলেই তাকাই তার পানে। পাশ থেকে শারমিন বেগম অবাক কণ্ঠে বলে ওঠে, বিরিয়ানি খাবি না কেন? তোর না বিরিয়ানি খুব পছন্দের? শারমিন বেগমের কথায় তারা কিছু বলার আগেই পাশ থেকে নেহা মলিন মুখ করে বলে ওঠে, আমার রান্না তোমার পছন্দ হয়নি তারা? নেহার কথায় তারা নেহার পানে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে ওঠে, তা কেন হবে নেহা আপু? আমার পেট ব্যথা, তাই বিরিয়ানি খাবো না। এটা খেলে গ্যাস হতে পারে, তাই ভাত খাবো আমি। তবে মনে মনে বলে আরেক কথা, না ভালো হয়নি তোর রান্না, পৃথিবীর সবচেয়ে বিশ্রী রান্না হয়েছে এটা। ওয়াক্থু। তারার কথায় নেহা ছোট্ট করে ও বলল। শুধু তুর্য এক নজর তাকায় তারার পানে। আজমিরা বেগম ও বড়রা তাকে আর এই নিয়ে প্রশ্ন করে না, কারণ তারা সকলেই তারার শরীর নিয়ে বেশ সেনসিটিভ, তাই এই নিয়ে আর কেউ কথা বাড়ায়নি। আজমিরা বেগম বিরিয়ানি রেখে তার জন্য ভাত মাখায় মুরগির মাংস দিয়ে। তারপর তাকে খাওয়াতে শুরু করে। সকলে খেতে ব্যস্ত, যে যার মতো করে খেয়ে যাচ্ছে। তারা তুর্যের পানে তাকিয়ে আছে রাগে চোখে। তবে তার কোনো কিছু তুর্যের চোখে পড়েনি। সে তো মন দিয়ে বিরিয়ানি খাচ্ছে। একবার খেয়ে সে দ্বিতীয়বার নিয়ে এসে তারা ঠোঁট উল্টে বসে বসে খাচ্ছে। তার বড্ড অভিমান হচ্ছে, বড্ড বেশি। কয়েক নলা খেয়েও পানি খেয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আমি আর খাবো না, আমার ঘুম পেয়েছে, গেলাম। বলে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে দৌড়ে চলে যায়। পেছনে সকলে অবাক চোখে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। হলো কি মেয়েটার? হুট করে কাউকে কিছু বলার সুযোগটুকু দেয়নি এই মেয়ে। তুর্য ভ্রুকুচকে একবার তাকায় সেই দিক পানে। হুট করে হলো কি, নাকি সত্যি ঘুম পেয়েছে তার। ভাবতে থাকে তুর্য। সকলে কিছু সময় থম মেরে বসে থেকে
ফের খাওয়ায় মনোযোগ দেয়। তুর্যও ভেবে নেয় হয়তো সত্যি ঘুম পেয়েছে। টেবিলে আসার পর থেকেই দেখছে চোখ বন্ধ করে ঝিমুচ্ছিল এই মেয়ে, তাই সে আর এই নিয়ে মাথা ঘাটায় না।